রাহুল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় ক্যাম্প, যেটা স্বাস্থ্য শিবির এবং দুস্থদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের একটি শিবির, এমনটাই প্রায় 1 বছর আগেই শুরু হয়েছিল এই শিবির। এবং পরবর্তী সময়ে ডায়মন্ড হারবার লোকসভা ছাড়াও আরো বেশ কিছু জায়গায় নাকি সাড়া পাওয়া যাচ্ছে মানুষের তরফ থেকে এবং আবেদনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশ কিছু জায়গায় সেবাশ্রয়ের ক্যাম্প করলেন, কিন্তু এবার সেবাশ্রয়ের ক্যাম্পে নাকি দুর্নীতি, এর মধ্যেও কি রয়েছে এমন কিছু আহ, 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 দুর্নীতি যেটা কিনা হাইকোর্টে মামলা ফাইল হলো? কি বলবেন এই বিষয়টায়? দেখুন, বেশিরভাগ ব্যাপারটা হচ্ছে সেবাশ্রয়ের ম্যাটারে যে দুর্নীতিটা মানে যে মামলাটা ফাইল করেছে সে ব্যক্তি একজন আইটি অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তার মামলা হচ্ছে আপনার সেকশন 318 অফ বিএনএসএস এবং সেকশন 176, 193, 248 এবং 260 এই অ্যাক্টে মামলাটা ফাইল হয়। মামলাটা ফাইল করা হয় চিফ জাস্টিসের এজলাসে, ঠিক আছে। প্রথমে তো মামলার রিট ওখানেই দিতে হয়, আজকে রিট দেওয়া হয় মামলার, যার ভিত্তিতে এটা হচ্ছে মানি লন্ডারিং এবং ব্ল্যাক মানি যেটা সেটাকে হোয়াইট করার একটা প্রচেষ্টা। আপনারা বিগত দিনে দেখেছিলেন মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে যখন কেসটাকে ওঠানো হয় এবং কেসে 4টা পিআইএল করা হয়, 4টার মধ্যে আমি একটা পিআইএল করি। সেই মধ্যে অন অফ দ্য স্পন্সরার ছিলেন সনকা মেডিকেল, যেটা দুর্গাপুরে অবস্থান করছে, এবং সেই সনকা মেডিকেলের প্রিভিয়াস ডাইরেক্টর ছিল এই কয়লা পাচার চক্রে জড়িত অ্যাবসকন পার্সন বিনয় মিশ্র। তো এই বিনয় মিশ্র এই সেবাশ্রয়ে ওয়ান অফ দ্য স্পন্সরার, মানে তার সনকা মেডিকেল। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জায়গাতে এই যোগটা আছে, কয়লা পাচারের টাকা এখানে আসছে এবং সেবাশ্রয়ে যে ডাক্তাররা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের ডাক্তারি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস নয়, তারা পিজিটি, জুনিয়র পিজিটি। তাদের নাম ওয়াইজ প্রত্যেকটা যে কটা বুথ সেবাশ্রয় হয়েছে ডায়মন্ড হারবার সহ গোটা দক্ষিণ 24 পরগনায়, সমস্তটা নাম সহ তাদের পিজিটির এনরোলমেন্ট নাম্বার কি সমস্তটা কোর্টে অলরেডি দেওয়া হয়েছে অন রেকর্ডেড ফাইলের সময়। এবং যে আশাকর্মী যারা আয়া হিসেবে কাজ করছেন তারা কোন হসপিটাল থেকে আসছেন সমস্ত ডিটেলস তাদের নাম সহ কোর্টে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় কথা, ওষুধের যে গুণগত মান, যেটা কম মানে, যে মানে ওষুধ এই মানে ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে যেটা অ্যাপ্রুভ হয় না যেরকম ওষুধ, সেই কয়েকটি ওষুধ ওইখানে কাজে চালানো হচ্ছে। মানে ওষুধের একটা ব্ল্যাক মার্কেটিং, সেটা ওই সেবাশ্রয়ের মধ্য দিয়ে এই জিনিসটা চলছে, এটা মানে ডিস্ট্রিবিউট চলছে। এবং তার ক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি যে রোগে আক্রান্ত সেই ব্যক্তির যা ওষুধ বা প্রতিষেধক দরকার সময় মতো, সেই প্রতিষেধকের যে মান বা সেই মাত্রার থেকে অনেক নিচু মানের ওষুধ তাকে দেওয়া হচ্ছে। রোগ সারবে না, বরং সেটা আরো স্প্রেড হবে, যার এটা তো ভিত্তিতে সমাজে অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ, অত্যন্ত ভয়ঙ্কর একটা তথ্য সামনে আসছে। তাহলে আপনি যে বলছেন, তো ভয়ঙ্কর একটা ঘটনা। অবশ্যই। তার কারণ আপনারা বিগত দিনে দেখবেন যখন আরজিকর কেস চলছিল তখন আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে যে মামলাটা হয়েছিল, সেখানে যে একটা বড় ড্রাগ সিন্ডিকেট মানে আমি নেশার ড্রাগের কথা বলছি না, আমি ওষুধের কথা বলছি, বড় ড্রাগ সিন্ডিকেট, ডেড বডি স্মাগলিং এর মতো সিন্ডিকেট, তার কিংপিন কোর্ট এস্টাবলিশড সন্দীপ ঘোষকে কাজে লাগিয়ে সেটা করানো হয়েছে। আজকে দক্ষিণ 24 পরগনার বুকেও আরেক সন্দীপ ঘোষ জন্মে গেছে। সেই দক্ষিণ 24 পরগনার বুকে যে সন্দীপ ঘোষ, সে ভদ্রলোকের নাম, আমি ভদ্রলোক বলা চলে না, বকলমে সে অভদ্রলোক, যাই হোক, তো তার নাম আমি এই মুহূর্তে নিচ্ছি না, কারণ যেহেতু মামলাটা সাবজুডিস, যত মামলা খুলবে মানে গিট যত খুলবে তত সেই লোকের নামও সামনে আসবে। সেই ব্যক্তিও ঠিক সন্দীপ ঘোষের মতো একটা সরকারি হসপিটালে তিনি কর্মরত এবং বেশ ভালো জায়গায় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করছেন। কোন হসপিটাল আমি সেটা বলছি না,
কি রাহুল দা, পোস্ট করছে সেটা বলছি। ওই ব্যক্তির বিরুদ্ধে যেহেতু অভিযোগ এবং তথ্য হাতে নিয়ে আপনারা অভিযোগ দায়ের করছেন, সেই জায়গায় কোথাও কি তাহলে একটা বড় কোনো চক্র এবং বড় প্রভাবশালী একটা কোনো ব্যক্তি যার কারণে আপনারা নাম প্রকাশ করতে চাইছেন না? না, অবশ্যই প্রভাবশালী ব্যক্তি তো আমি বলছি, তো আমি বাই নেমড বলছি, আমি ওপেন মিডিয়া বলছি বাই নেমড। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি নেই। এবং যে ব্যক্তি, ব্রজবাবু যিনি মামলাটা ফাইল করেন, যার হয়ে আমি মুভ করি, সে দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবারের আশেপাশে তার বাসস্থান। সে বর্তমানে তার বাড়ি যখন অ্যাটাক হয় তখন সেই ব্যক্তি হাওড়ায় কোনো একটা জায়গায় সে তার পরিবারকে নিয়ে ওখানে আত্মগোপন করে আছে। এবং ঠিক। প্যারালালি আমি এটাও বলছি যে ওই ব্যক্তির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমি কোর্টে প্রেয়ার করেছি, সেটাও প্রেয়ার হয়েছে, আজকে রিট দেওয়া অর্থাৎ হয়েছে। কিনা এই ভোট হিংসায় তিনি ঘরছাড়া ব্রজগোপাল বাবু, যিনি কিনা এই ঘটনায় অভিযোগকারী। অবশ্যই উনি সহ গোটা পরিবার। ওনার একটা মেয়ে আছে যার বয়স 15 বছর, ওনার একটা ছেলে আছে যার বয়স 19 বছর। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ওয়াইফ আছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কোনো একজন ওনাদের আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন। এবং তারও মানে, যদিও আত্মীয় যে যিনি আছেন ওনারও সংশয় হচ্ছে, কিন্তু তবুও আমি ধন্যবাদ জানাবো সেই আত্মীয়কে, যদিও উনি আজকে কোর্টে এসেছিলেন, তো সেই আত্মীয়কেও আমি বলেছি এবং ওনাদেরও আমি আশ্বস্ত করেছি যে তাদেরকে অবিলম্বে, আমি কোর্টে প্রেয়ারও করেছি যে তাদেরকে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কারণ যার এগেনস্ট এলিগেশন, সে রাজ্যে ওয়ান অফ দ্যাম ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তার ভিত্তিতে তাকে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমি বলেছি কোর্টে মামলা উঠবে 5ই মার্চ দুপুর 1টায়, টাইম আছে। তো সেটা পরবর্তী মানে ফার্স্ট হিয়ারিং তখন হবে। রাহুল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড লোকসভার সাংসদ, যিনি কিনা এই সেবাশ্রয়ের একমাত্র উদ্যোক্তা এবং তিনি প্রথম এই তার মস্তিষ্ক প্রসূত এমনটাই প্রচারে বারবার ছড়ানো হয়েছে। সেই জায়গায় এটা কি তাহলে সাধারণ মানুষের উপকারের বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোনো প্রয়াস নয়? একদমই না, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নয়, নিজের ভোট, নিজের ফান্ডিংটাকে সিকিউর করার প্রয়াস। নিজের ফান্ডিংটা কিভাবে সিকিউর করা যায় এবং নিজের ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা যায় তার একটা প্রচেষ্টা। এবং ওই কয়লা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি কয়লা চোর, আমি এই কারণে বলছি কারণ আমার কাছে যথেষ্ট তথ্য আছে কয়লা চোর যে, ওই কয়লা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার কয়লা চুরির কালো টাকা সাদা করার জন্য এই প্রয়াস করে, চ্যারিটেবল কাজের মাধ্যমে এই ব্ল্যাক মানিতে হোয়াইট মানি করে সেই টাকা ভোটে কিভাবে ব্যবহার করা যায় সেই টাকার প্রয়াস। যদি সেটা না হয় তাহলে রাজ্যে এতগুলো হসপিটাল থাকার পরেও সেবাশ্রয় করার মতো কোনো আশ্রয়ের প্রয়োজন হয় না। এক, 2 নম্বর, যদি সেবাশ্রয় ঠিক থাকে তাহলে রাজ্যের হসপিটাল গুলোর ইনফ্রাস্ট্রাকচার কে উনি ডিফর্ম করছেন, মানে ওনার পিসিকে উনি ডিফর্ম করছেন, অঙ্কটা তাই বলে। একদম তাই। রাহুল দা, এই রকম আমরাও বেশ কয়েকবার প্রশ্ন তুলেছিলাম, যে প্রশ্ন তুলেছি যে সাধারণ ভাবে যদি এটা সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত করতে ব্যবস্থা করা হচ্ছে, তাহলে যেখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে এই সেবাশ্রয়ে, তাহলে সরকারি হাসপাতালে ওষুধের জন্য দাঁড়ে দাঁড়িয়ে কেন ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে? কোথাও দাম দিয়ে কেন কিনতে হচ্ছে গরিব দুঃস্থ মানুষদেরকে? দাম দিয়ে ওষুধ কিন্তু যা সেই ওষুধই পাওয়া যাচ্ছে সেবাশ্রয়ে একেবারে বিনামূল্যে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলছি দুটো নাম এক হলেও ওষুধের কম্পোজিশন এক নয়। তাহলে আমি কি একটা ওষুধেও লোকাল, দুর্নীতি? একদম ড্রাগ র্যাকেট, ড্রাগ মানে এন্টার ড্রাগ র্যাকেটটা তো আমরা বিগত দিনেও দেখেছি যে ড্রাগ মাফিয়া বা ড্রাগের একটা বিশাল বড় নেক্সাস চলছে। ঠিক আছে, সেটা দু তাহলে কি নম্বরই রাহুল ড্রাগ দা, র্যাকেট। নাম নামি দামি ওষুধের কোম্পানির লেবেল মারা যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা আদেও সেই কোম্পানির প্রস্তুত করা ওষুধ না? দেখুন, আমি সবটা বলতে পারবো না, মানে সব নামি দামি ওষুধের কোম্পানি সেটা নয়, কিন্তু আমি বলছি পার্টিকুলার সেবাশ্রয় থেকে যেই ওষুধগুলো দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে,
সেই প্রত্যেকটা ওষুধের গুণগত মান ঠিক নয় এবং তার কম্পোজিশন ঠিক নয়। তার ফরেন্সিক ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট, সেই রিপোর্টের সাথে সেই জিনিস আমরা আজকে ফাইল করে দিয়েছি। বিগত দিনে এটা সামনে আসবে কিভাবে হয়েছে। এবং আমি ওই যে বললাম, যে প্রমাণ সংগ্রহ করতে গেছে বা সংগ্রহ যেভাবে হয়েছে অনেক সুকৌশলে উনি করেছেন, উনি আজকে এতটাই সুকৌশলে কোর্টে এসছেন, উনি জানাতেও মানে উনি জানিয়ে লোকমুখে প্রচারিত উনি একভাবে কোর্টে আসবেন, উনি এসছেন আরেকভাবে কোর্টে। আমাদের পরামর্শে উনি অন্যভাবে কোর্টে এসছেন। যদি মানে যেইভাবে আসার কথা সেভাবে যদি উনি কোর্টে আসতেন, তাহলে হয়তো ওনাকে কোর্ট পর্যন্ত আজকে পৌঁছতে দিত না। সব থেকে বড় কথা, কারণ ওনাকে ওনার মানে ওনাকে ওনার যে উনি যেটা করে আসতো বা যেটা করে আসার প্ল্যান ছিল, যে গাড়ি করে, সেই গাড়ি দুটো জায়গায় চেক হয়েছে, ওনাকে পাইনি। যদি উনি অন্য রাস্তা দিয়ে এসছেন, ঠিক আছে, সেই গাড়ি যখন সামনে দিয়ে বেরিয়েছে, পুলিশের গাড়ি, পুলিশ আটকেছে দুটো জায়গায়, হাওড়া ডিভিশনেই দুটো জায়গায় আটকেছে, ঠিক আছে। আর ধর্মতলায় আপনার আটকেছে আপনার ওই চৌরঙ্গির মোড়ে ওই গাড়ি চেক হয়েছে। ঘটনাচক্রে উনি ওই গাড়িতে ছিলেন না, থাকলে হয়তো ওনাকে চৌরঙ্গিতেই ধরে নিত, ওনাকে হাইকোর্ট পর্যন্ত পৌঁছতেও দিল না, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার প্রাণটাও যথেষ্ট সংশয়ের মধ্যে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাকে আগে সেভ করবো বা ওনার পরিবারকে সেভ করা, পাশাপাশি এই দুর্নীতিটা মানুষের সামনে তুলে ধরা এবং এই ওষুধের যে কালোবাজারি। রাহুল দা, তাহলে কি এই সামনের বিধানসভা নির্বাচন আর মাসখানেকের অপেক্ষা মাত্র, এই মাসখানেকের মধ্যে কি এই দুর্নীতি সাধারণ মানুষের জনসমক্ষে আসছে? 100% আসবে, 5 তারিখের মধ্যেই আসবে, কারণ মামলা ফাইল হয়েছে 5 তারিখের ফার্স্ট হিয়ারিং। সেবাশ্রয় নিয়ে 5 তারিখে 5ই মার্চ দুপুর 1টায় এই মামলার ফার্স্ট হিয়ারিং হবে। এবং এই মামলার ফার্স্ট হিয়ারিং এই মানে আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হবে। আমি সব তথ্য এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না, যেহেতু ম্যাটার আন্ডার সাব জুডিস আছে, হিয়ারিংটাও হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুরো বিষয় আপনাদেরকে বলতে পারবো না, তো সেটা আমার প্রোটোকলের বিরুদ্ধে। তো 5 তারিখ বুঝতে পারবেন কতটা কি পরিমাণ দুর্নীতি সর্বক্ষেত্রে চলছে, সেটা মিনিমাম লেভেল থেকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত। ড্রাগের কালোবাজারি, ওষুধের কালোবাজারি আমরা বিগত দিনে দেখেছি আরজি করে, সেটা একটা সন্দীপ ঘোষ। আমি আবার বলছি, ডায়মন্ড হারবারের বুকে দ্বিতীয় সন্দীপ ঘোষ জন্মে গেছে। সেই সন্দীপ ঘোষের আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা নয়, সময়ের অপেক্ষার থেকেও বড় কথা, তাকে মানে আইনের আওতায় এনে ঠিক সন্দীপ ঘোষের মতো সাজা দেওয়া, সেটাও শুধু সময়ের অপেক্ষা। এই সন্দীপ ঘোষও ছাড় পাবে না এবং এই সন্দীপ ঘোষের মাথায় যার হাত আছে সেও ছাড় পাবে না, এটুকু বলতে পারি।